নমস্কার। আজকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল পার্থ ভার্মা। সবার আগে দাদা তোমাকে নমস্কার, আমাদের চ্যানেলে স্বাগত তোমাকে। আজকে তো লোকসভা নির্বাচনের ঘোষণা করা হয়েছে যে আগামীকাল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। তো এই আবহে এই মুহূর্তে দলের প্রস্তুতি কেমন? প্রস্তুতি যথেষ্ট পরিমাণেই শুরু হয়ে গেছে আমাদের, কারণ আমাদের 42টা লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনারা জানেন গত ব্রিগেড সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন এবং সেই অনুযায়ী আমাদের যে লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রে, সেই বারাসাত লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে আমাদের যিনি প্রার্থী অলরেডি তিনবারের যিনি নির্বাচিত ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তার সঙ্গে আমাদের একটা মিটিং অলরেডি হয়েছে এবং প্রাথমিক যে প্রস্তুতিগুলো দেয়াল লিখন থেকে শুরু করে স্ক্রুটনি করা থেকে শুরু করে মানুষের সঙ্গে থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা থেকে শুরু করে এই প্রস্তুতিগুলো অলরেডি আমরা শুরু করেছি। এবং সবথেকে বড় কথা, দেখুন, নির্বাচন আমাদের কাছে কোনো নতুন বিষয় নয় এবং নির্বাচনটাই আমাদের রাজনীতির একমাত্র বিষয়ও নয়। সারা বছর ধরে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, সারা বছর ধরেই নানা রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সামাজিক কর্মসূচির মাধ্যমে অঞ্চলের মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তো ফলে আলাদা করে প্রস্তুতি বলে কিছু নয়। হ্যাঁ, যেহেতু একটা নির্বাচন, সেই নির্বাচনের কতগুলো বিষয় থাকে, সেগুলোকে সামনে রেখে যেটুকুনি কাজ করা সেই কাজ আমরা শুরু করে দিয়েছি। নরেন্দ্র মোদী যে কোনো মঞ্চ থেকে বলছেন, আমাদের এখানেও তিনি সভা করতে এসেছিলেন, সেই মঞ্চতে দাঁড়িয়েও তিনি বলেছেন যে বাংলার যে কটা আসনে বিজেপি দাঁড়িয়েছে সব কটা আসনে কিন্তু বিজেপিই জিতবে। তিনি কিন্তু জোর দিয়ে বিজেপিই জিতবে। এবার সামনে তো সন্দেশখালীর কাণ্ড গেল, বকটুয়ের কাণ্ড গেল, এরপরেও কি মনে হচ্ছে যে কোথাও নরেন্দ্র মোদীর কথাটা সত্যি হতে পারে? না, দেখুন, উনি দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, আমি তাকে সম্মান জানিয়ে বলি। তিনি বাংলার 42টা কেন, তিনি ইচ্ছা করলে তিনি রাত্রিরে স্বপ্ন দেখে সকালবেলা সারা ভারতবর্ষে 543টা আসনেই বিজেপি জিতবে, একথা উনি বলতেই পারেন। উনি ওনার দলের সুপ্রিমো, ওনাকে সামনে রেখে ওনার দল নির্বাচন করে, ফলত ইনি এই কথা বলতেই পারে, এটা কোনো বড় বিষয় নয়। কিন্তু বাংলার সন্দেশখালী বলুন আর যাই বলুন, এটা মাথায় রাখতে হবে, লোকসভা নির্বাচন 2014 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষের ক্ষমতায় এসেছিলেন এবং পরবর্তী 5 বছর পরে যখন সারা ভারতের ম্যান্ডেট প্রায় তার বিরুদ্ধে যাওয়া স্থির ছিল, সেই সময় অত্যন্ত ঘৃণ্য নক্কারজনক একটা ঘটনা, কাশ্মীরের পুলওয়ামাকে কেন্দ্র করে একটা সিউডো অর্থাৎ ফলস জাতীয়তাবাদের ভাবাবেগ তৈরি করে পুনরায় ক্ষমতায় আসা। অর্থাৎ এই যে 10 বছরে তিনি তার প্রতিশ্রুতির কী পূরণ করেছেন, আর সারা ভারতবর্ষের মানুষের আজকে সামাজিক পরিস্থিতি কোন জায়গায়, ভারতবর্ষের মানুষের নিত্যদিনের যে সমস্যা, আজকে চাকরির সমস্যা বলুন, আজকে মূল্যবৃদ্ধির সমস্যা বলুন, আজকে ভারতবর্ষের যে ধর্মীয় যে নিরপেক্ষতা, সেটা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখছেন যে বাংলার 42টা আসন তিনি জয়যুক্ত হবেন এবং সারা ভারতবর্ষে তিনি ডাক দিয়েছেন 400-র বেশি আসন তারা জোট হিসাবে পাবেন। আমি বলি এর কোনোটাই বাস্তবায়িত হবে না। ভারতবর্ষের মানুষ প্রস্তুত আছে। আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব সাফল্য অপেক্ষা করছে এবং সারা ভারতবর্ষেও আজকে যে পরিস্থিতি তৈরি করেছেন 10 বছরে নরেন্দ্র মোদী, তার এই আপকি বার 400 পারের যে স্লোগান, 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলায় যে স্লোগান দিয়েছিলেন আপকি বার 200 পার, সেটা যেমন ধূলিসাৎ হয়েছিল, এবারে স্লোগানটাও ধূলিসাৎ হবে। দাদা, অর্জুন সিংকে নিয়ে কি বলবেন? আজকে তো উনি বিজেপিতে যোগ দিলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্জুন সিং একটা সময় পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসি রাজনীতি বা পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাম বিরোধী রাজনীতি তিনি স্ট্রংলি ওই অঞ্চলে করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু একটা মানুষ শুধুমাত্র আমি একটা আসন পাবো, লোকসভা আসনে পেলাম কি পেলাম না, তার নিরিখে যদি বারংবার একটা মানুষ তার রাজনৈতিক মতাদর্শ চেঞ্জ করেন বা রাজনৈতিক দল পরিবর্তন করে, আমি মনে করি কখনোই সাধারণ মানুষ সেটাকে ভালো চোখে নেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে যেভাবে সম্মান দিয়েছেন, তিনি বিধায়ক ছিলেন, পরবর্তীকালে তিনি চলে গেলেন গত বছর, এই একই কারণে তাকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে টিকিট দেওয়া হলো না বলে তিনি জিতলেন, আবার তিনি দলে এলেন, আবার তিনি এখন বিজেপিতে চলেছেন। মানুষ এতটা বোকা নয়, আজকে মানুষ পরিষ্কার বুঝতে পারছে। দেখুন, অর্জুন সিং দাঁড়ান বা যেই দাঁড়ান, মানুষ চায় আমি এমন একজন প্রতিনিধি হবে যে আমার কথা বলবে, যে আমার চিন্তা ভাবনা করবে।
আমার কোথায় ভালো হবে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ চাইবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কিসে ভালো হবে, তার উপরে দাঁড়িয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা ভোটটা দেবে। এখন তারা পরিষ্কার দেখছে যে একটা মানুষ শুধুমাত্র আমি টিকিট পাইনি কেন, আমাকে টিকিট দেওয়া হলো না কেন, তার উপরে দাঁড়িয়ে সে একবার তৃণমূল একবার বিজেপি করছে। এই রাজনীতি বারংবার মানুষ বিশ্বাস করে না, এবং আগামী দিনে অর্জুন সিংয়ের আমার মনে হয় রাজনৈতিক জীবনে আরও একটা বিরাট বড় ভুল সিদ্ধান্ত অর্জুন সিং নিতে চলেছে। আচ্ছা দাদা, এই যে আমরা যে শুনামি বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথা, বাবুন বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন, এটা আমরা শুনেছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার ব্যাপারে বললেন যে আমি তাকে ত্যায্য ভাই করে, তিনি যখন ক্ষোভ উগড়ে দিলেন, তিনি কিন্তু আবার ইউটার্ন নিয়েছেন। এটা কি বলবেন? মানে একদিকে দলের অন্তর্দ্বন্দ্ব, আবার কিন্তু পরিবারের অন্তর্দ্বন্দ্ব, কি বলবেন? না দেখুন, বাবুন ব্যানার্জি বিজেপিতে যোগদান করছে এটা একটা রিউমার্স ছড়িয়েছিল বাজারে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু বাবুন বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু কোনোদিন একবারও কোথাও বলেননি যে আমি বিজেপি জয়েন করছি, ঠিক আছে? এটা প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে তিনি কিন্তু নিজে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিষ্কার ঘোষণা করেছেন যে তার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ত্যাগ করছি, বা তার সম্পর্কে যখন বেশ কড়া কিছু মন্তব্য করেছেন মিডিয়ার সামনে, সঙ্গে সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজের ভুলটা বুঝতে পেরেছেন যে তার কোনটা করা উচিত বা কোনটা করা উচিত, এবং তিনি আপনাদের বিভিন্ন এখানে একবার থামো, তাহলে উনি যে মন্তব্যটা করেছিলেন, তাহলে তো একটা জায়গায় এখানে আসছে যে তার উনি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন, এটা কি না বিজেপিতে দাঁড়াবেন এই কথা বলেনি। আমি একটা টিভি চ্যানেলে যখন কথা বলতে একটা বাইট দিয়েছিলেন আমি নির্দলে দাঁড়াতে পারি, বিজেপিতে জয়েন করব, বিজেপির হয়ে দাঁড়াবো, এরকম বক্তব্য কোথাও কিন্তু তিনি বলেননি। এবং দেখুন তিনি যেটা বলেও যদি কিছু বলেও থাকেন, কোনো অবচেতন মনে যদি কোনো তার চিন্তাভাবনা থেকেও থাকে, তিনি কিন্তু পরিষ্কার দিদির বক্তব্যের পরে পরিষ্কার বলেছে দিদি আমাকে বকেছে, দিদি আমার মায়ের সমান, তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমি যদি কিছু ভুল করে থাকি দিদির এই বক্তব্যটাকে, এই বকাঝকাটাকে আমি আমার আশীর্বাদ হিসাবে নিচ্ছি। একটা মানুষ যদি ভুল তার বুঝতে পেরে নিজেকে শুধরে নেয়, এর থেকে বড় বিষয় কিছু হতে পারে না। দোরগোড়ায় তো লোকসভা নির্বাচন, এবার তার কিছুদিন আগেই এক বর্ষীয়া নেতা তাপস রায় তিনি দল ছাড়লেন, কতটা মানে ক্ষতি হলো আপনাদের দলে? দেখুন ক্ষতি বিন্দুমাত্র হয়নি। আমি এখানে বলছি তাপসদার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তাপসদাও একজন সিনিয়র লিডার, বাম বিরোধী রাজনীতিতে তিনিও দীর্ঘদিন ধরে করেছেন। দেখুন রাজনীতির আঙিনায় নিশ্চিতভাবে যারাই রাজনীতি করেন তাদের উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, একটা লক্ষ্য থাকতে পারে যে কেউ আজকে কাউন্সিলর আছে, কালকে সে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতে পারে, কেউ বিধায়ক হওয়ার দেখতে পারে, কেউ এমপি হওয়ার, কেউ মন্ত্রী হওয়ার, হতেই পারে, এটাতে কোনো অস্বাভাবিক কিছু নেই। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু সেই সবটাই যে ফুলফিল হবে, সবটাই যে মানুষ তার, বা রাজনীতির বাইরেই দিন সাধারণ মানুষ তার জীবনে যা যা কিছু আশা করে সব কিছু কি তার ফুলফিল হয়? কোনো মানুষেরই হয় না। তো সেক্ষেত্রে আমি হতাশ হয়ে দল পরিবর্তন করব, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার আদর্শকে সামনে রেখে আমি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দুদিন আগে পর্যন্ত তিনি আমাদের দলের স্পোক্স পার্সন ছিলেন, তিনি বিভিন্ন বিষয়ে বিজেপির এই নোংরা নক্কারজনক রাজনীতির বিরুদ্ধে তিনি মানুষকে বলেছেন, টিভির সামনে বলেছেন। আজকে তিনি শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ উগড়ানোর জন্য তিনি আজকে যে সমস্ত কথা বলছেন, আজকে দল পরিবর্তন করছেন, আমার মনে হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং তিনি তো নিজে কিছুদিন আগে পর্যন্ত বলেছেন যে একটা নির্দিষ্ট বয়সের পর্যন্ত রাজনীতি করা উচিত নয়, বা আমিও আগামী দিনে আর দাঁড়াবো না, বা আমারও বয়স হচ্ছে, নতুনদের জায়গা ছাড়তে হবে। তো সেই তাপসবাবুই যদি আবার ইলেকশনে দাঁড়ান, তো তিনি মানুষের কাছে কী বলবেন? ফলে আমার মনে হয় এতদিন ধরে তাপসবাবু যে রাজনীতিক একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, মানুষের কাছে একটা সম্মান সঞ্চয় করেছিলেন, এই সিদ্ধান্তটা তিনি নিলেন অত্যন্ত একটা তার নিজস্ব দিক থেকে আমি বলবো বিরাট বড় একটা ভুল সিদ্ধান্ত নিলেন। জনমানসে তার যে একটা ইমেজ ছিল সেই ইমেজটা বোধহয় আগামী দিনে আর থাকবে না। তমলুকে তো টক্করে লড়াই, একদিকে হচ্ছে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, আবার অন্যদিকে হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। কি মনে হচ্ছে কি হতে পারে? প্রথমত আমি বলি তমলুকে বিজেপির ক্যান্ডিডেট তো এখনো ডিক্লেয়ার হয়নি, হয়তো কোথাও তারা দেয়াল লিখন করেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তারা চাইছেন, এখন কে হবে সেটা ডিক্লেয়ার হওয়ার পরে বিচার্য। তবে আমি বলি ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, একেবারে সঠিক একজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তরুণ তরতাজা যুবক, যে প্রতিনিয়ত ওই অঞ্চলে মানুষের জন্য লড়াই করতে পারবেন, ওই অঞ্চলে মানুষের মাটি কামড়ে পড়ে ওই অঞ্চলের মানুষের ডেভেলপমেন্টের জন্য সংসদে যদি তারা পাঠাতে পারে, নিশ্চিতভাবে তাদের দুঃখ অভাব অভিযোগগুলো সে তুলে ধরতে পারবে। একদম পারফেক্ট ক্যান্ডিডেট হিসাবে দেবাংশুকে দল দিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, নেত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আমি আপনাকে বলি তমলুকে আমাদের দেবাংশুর জয় সুনিশ্চিত হবে। আজকে আমি টিভিতে দেখছিলাম যে ময়নাতে
অলরেডি আজকে দেবাংশু যাওয়ার কথা, গতকাল রাত্রিরে আমাদের পার্টি অফিসে ভাঙচুর হয়েছে। বিজেপি যদি মনে করে, শুভেন্দু অধিকারী যদি মনে করে যে দেবাংশুদের মতো ছেলেকে তৃণমূল কংগ্রেসকে ওই দু একটা পার্টি অফিস ভাঙচুর করে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে দমিয়ে দিয়ে যাবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে, তমলোকে দেবাংশুই জিতবে। আচ্ছা, শেষ প্রশ্ন, আমরা সন্দেশখালীর কাণ্ডে কিন্তু ব্যাপারটা আরও জোরালো হয়েছে যে অভিনেত্রীরা যখন রাজনীতিতে আসে তখন সেই রাজনীতি কিন্তু আরও দুর্বল হয়ে পড়ে। এই যে সন্দেশখালীর কাণ্ডেই বসিরহাটের সাংসদ নুসরাত জাহান কিন্তু একবারও যাননি, তার মুখটা সেখানকার নাগরিকরা বলছে, মানে সেখানকার বাসিন্দারা বলছে আমরা তো সাংসদের মুখটাই ভুলে গেছি, কেমন দেখতে। এই পরিস্থিতিতে আবার কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির প্রার্থী হয়ে দাঁড়ালেন। এবার উনি আবার বললেন যে হুগলির বাসিন্দারা আমাকে পেয়ে লাকি। কি বলবেন আপনি, কি মন্তব্য আপনার এতে? না দেখুন, এটা ঠিক, যারা তথাকথিত রাজনীতির জগতের মানুষ নন, অন্যান্য ফিল্ড থেকে আসেন, রাজনীতি তো খুব সহজ বিষয় নয়, ফলে অনেক সময় তারা রাজনীতির যে বিভিন্ন নিগুড় তত্ত্বগুলো আছে সেগুলোর সঙ্গে হঠাৎ করে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন না। এবং সন্দেশখালী ঘটনা আপনারা বারবার করে বলছেন, এই সন্দেশখালী ঘটনা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আর 2-4-5 দিনের মধ্যে দেখবেন সন্দেশখালী ঘটনাটা স্তীমিত হয়ে যাবে। আমরা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় যে সভাগুলো করতে আসছে সেই অবধি সন্দেশখালীটাকে জিয়ে রাখা, বাঁচিয়ে রাখা একটা রাজনৈতিক তাগিদ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো করছে। আজকে দেখুন, আপনি মিলিয়ে নিন, সন্দেশখালীর ঘটনা আস্তে আস্তে পেছনের সারিতে যেতে শুরু করেছে। যেতে শুরু করার অন্যতম কারণ যে অ্যাজিটেশনগুলো দেখানো হচ্ছিল, আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি 100% সেগুলো মিথ্যে, সেগুলো সত্যি নয়, আমি কথা বলছি না। নিশ্চিতভাবে আমার ওখানে যে মা বোনেরা আছে তারা যে অভিযোগগুলো করছে, হয়তো তাদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক কিছু তারা সহ্য করেছেন, তার জন্যই হয়তো আজকে অনেকে বলছেন। কিন্তু যেটা সবাই দেখানো হচ্ছে মুখ বন্ধ করে, যেগুলো যে সমস্ত মহিলারা বিভিন্ন আমাদের কাছে সমাজ মাধ্যমের ছবির মাধ্যমে অনেক খবরাখবর আসছে যে তারা সেখানে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে অন্য কোথাও দেখা যাচ্ছে, অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে ওই অঞ্চলে মানুষের দুঃখদশা আছে, ভুলভ্রান্তি হয়েছে। যারা আমাদের দল, যাদেরকে ওখানে নেতৃত্ব দিয়েছিল, যাদের উপর আস্থা ভরসা রেখেছিল, তারা হয়তো মানুষের উপর অনেক অত্যাচার করেছেন, সবটা আমরা অস্বীকার করছি না। কিন্তু যেটা বিরোধীরা রাজনৈতিক জমি ফিরে পাওয়ার জন্য তুলে ধরার চেষ্টা করছিল, সেটাও কিন্তু সর্বৈব সত্য নয়। এবং সেখানকার মানুষের যা যা কিছু অভাব অভিযোগ ছিল, হয়তো আরও আগে অ্যাড্রেস করলে ভালো হতো, আরও আগে সেগুলো দেখা উচিত ছিল প্রশাসনিকভাবে বা সরকারিভাবে, সেগুলো কিন্তু করা হয়েছে। একটার পর একটা ক্যাম্প করা হয়েছে, সরকারি ডিএমরা সেখানে বসছে, বিডিওরা সেখানে বসছেন, তাদের অভাব অভিযোগগুলো শুনছে, তাদের প্রচুর মানুষের জমি দিয়ে দেওয়া হয়েছে, যে জমিগুলো সিপিএম আজকে বড় বড় কথা বলছে যে আমরা জমি দিয়েছি, কিন্তু তাদের রেকর্ডে তাদের নাম নেই। কারণ 30টা বছর 34টা বছর তারা ক্ষমতায় ছিল। তোমরা যদি মানুষকে জমি দিয়ে থাকো, তার অধিকার দিয়ে থাকো, তাহলে তো তাদের নামটা রেজিস্ট্রেশন করে তাদের নামে করা উচিত ছিল, সেটা করেনি। সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে করছে। যাদের ভেড়ি দখল হয়েছিল বা জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে দিয়ে এই ধরনের অন্যায় করা হয়েছিল, আগে সেই সমস্ত ব্যবস্থা করে সেই জমিগুলো তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে যা যা ডেভেলপমেন্টের ওই অঞ্চলে মানুষের দাবি ছিল, সেই দাবিগুলোকে কিন্তু ফুলফিল করা হচ্ছে। সন্দেশখালীর মানুষও কিন্তু নিশ্চিতভাবে তারা তো এটাই চেয়েছে, তারা শান্তি চায়, তারা উন্নয়ন চায়, তারা চায় না কোনো রাজনৈতিকভাবে তাদের ওপর কোনো অত্যাচার হোক। সেই জায়গাটা দল অবশ্যই দেখছেন। আপনারা জানেন আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বসু এবং আরেকজন মন্ত্রী পার্থ ভৌমিক, তারা লাগাতার দলের তরফ থেকে গেছেন, মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই জায়গাটা অনেকটাই রিকভার করেছেন। বাকি রইল নুসরাত জাহানের কথা। নিশ্চিতভাবে হয়তো সেখানকার সাংসদ হিসাবে তার কিছু দায়িত্ব ছিল, তিনি সেটা জাননি। আজকে দেখেছেন সভাপতি হয়তো এই সমস্ত বিভিন্ন ঘটনা নিয়ে দলও নিশ্চিতভাবে চিন্তাভাবনা করেছেন, ফলে বসিরহাটের আমাদের প্রার্থীও বদল হয়েছে এবং আগামী দিনে হাজি নুরুল সেখানে আগেও সাংসদ ছিলেন, ভালো পারফর্ম তিনি করেছিলেন। নেত্রী পরবর্তীকালে রাজ্যের স্বার্থে তাকে বিধানসভায় নিয়েছিলেন, আবার সেখানে তাকে প্রার্থী করেছেন। আশা করি সন্দেশখালীর এই সমস্যা ওই অঞ্চলের মানুষের বা সামগ্রিক বসিরহাট অঞ্চলের মানুষের যা কিছু অভাব অভিযোগ আছে, হাজি নুরুল ইসলাম আগামী দিনে সেগুলো যথাযথভাবে অ্যাড্রেস করবেন এবং দল সেখানে যেভাবে শক্তিশালী বিগত দিনে ছিল, আজকেও দেখবেন লোকসভা ইলেকশনে সেই একই রকমভাবে শক্তিশালী থেকে সেখানে নির্বাচনের ফল বসিরহাটেরটাও তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে। কালকে সন্ধ্যেবেলা আমরা একটা কিন্তু খারাপ খবর পেলাম যে মুখ্যমন্ত্রীর আঘাত পেয়েছেন, চোট পেয়েছেন। এখন এই অবস্থাতে তাকে বলা হচ্ছে যে 48 ঘন্টা তাকে কিন্তু মানে মেডিকেলের এতে রাখা হবে, নজরদারিতে রাখা হবে। লোকসভা নির্বাচন ঘোষণার কিন্তু মাত্র কয়েক ঘন্টা বাকি, তার আগে দলনেত্রীর এই পরিস্থিতি কেমন, মানে কি বলবেন? নিশ্চিতভাবে একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে এবং একজন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে আমরা মর্মাহত, আমরা কিছুটা উদ্বিগ্নও বটে যে আমাদের সকলের প্রিয় নেত্রী তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি
যত তাড়াতাড়ি নেত্রী সুস্থ হয়ে উঠুন। আর দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে আঘাত বলুন, এই ধরনের চোট বলুন, এগুলো তার নিত্যদিনের সঙ্গী। নেত্রীর সারা মাথা চুল থেকে পায়ের নখ অবধি বিরোধী রাজনীতি করতে গিয়ে বাংলার মানুষের জন্য নিজেকে যেভাবে তিনি উৎসর্গ করেছেন, সারা শরীর তার সাক্ষ্য বহন করছে বিভিন্ন সময়। 34 বছরে বাম অপশাসনের সময়ে, পরবর্তীকালেও বিভিন্ন সময়ে এগুলো ঘটনাগুলো ঘটেছে। গত আপনারা দেখেছেন বিধানসভা নির্বাচনের আগে নেত্রী এই আমাদের নন্দীগ্রামের ইলেকশনে গিয়ে সেখানে তার পাটা ভেঙেছিল। তো সেই ভাঙা পায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা খেলেছেন, আশা করি নেত্রী খুব সুস্থ হয়ে উঠবেন তাড়াতাড়ি, এবং খুব শিগগিরই আমরা সুস্থ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা রাজনীতির ময়দানে দেখব। কারণ তিনি আমাদের মেন কাণ্ডারি। সারা বাংলার মানুষ আজকে তার হয়ে প্রার্থনা করছে। সারা রাজ্য জুড়ে দেখবেন বিভিন্ন জায়গায় তার সুস্থতা কামনায় পুজো পার্বণ চলছে। নেত্রী খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। আমার মনে হয় না এটা নিয়ে কোনো চিন্তার বিষয় আছে। ধন্যবাদ।